আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম এক অতি প্রাকৃতিক অসাধারণ নেক্সট লেভেলের সিরিজ। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা একটি ছোট্ট শান্ত গ্রাম দেখতে পাই, যেখানে মাঝরাতে অত্যন্ত সুন্দর হাসি খুশি একটি উৎসব চলছে। কারণ আজ গ্রামের মানুষদের খুবই বিশেষ একটি দিন। তারা সবাই মিলে সদ্য তাদের নতুন ফসল বপন করেছে। আর এই গ্রামের বহু পুরাতন রীতি হলো, যখন তারা একটি ফসল কেটে ঘরে তোলে এবং নতুন ফসল বপন করে, তখন তারা এই রাতটা সবাই মিলে উৎসব করে, প্রত্যেকে নাচ গান এবং আনন্দ করে এবং ঈশ্বরকে ধন্যবাদ জানায়। গ্রামের প্রতিটা মানুষ তখন আনন্দ করছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ অদ্ভুত কিছু ঘটে যায়। একটি ছেলের পিঠে আচমকা কোনো এক অজানা দানব আক্রমণ করে বসে। কেউ কিছু বোঝার আগেই সেই ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। এ দেখে গ্রামের সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা শান্তশিষ্ট মানুষ, তারা এরকম অবস্থা কখনো দেখেনি। সেই দানবগুলা ছিল অত্যন্ত হিংস্র। তারা মানুষ না, এক অদ্ভুত ধরনের জীব। আর তারা এখানে বিনা কারণে, বিনা ওয়ার্নিংয়ে হুটহাট হামলা করে বসে। গ্রামের মানুষরা বুঝতেই পারে না তারা কোথায় পালাবে, কি করবে। আর ঠিক চোখের পলকেই একই রকম অসংখ্য দানব পুরো গ্রামকে ছেয়ে ফেলে আর একের পর এক মানুষকে হত্যা করতে শুরু করে। খুবই অল্প সময়ের মধ্যেই সেই ভয়ঙ্কর দানবগুলো গ্রামের প্রায় সকল মানুষকেই মেরে ফেলে। ঠিক তখনই ঘটনার মোড় আবার ঘুরে যায়। হঠাৎই সেখানে চলে আসে মোরেন নামের এক জাদুকর্ণী। তার সঙ্গে ছিল তার বিশ্বস্ত গার্ড। আর মোরেন তার জাদুশক্তি দিয়ে এমনভাবে ফাইট করতে থাকে, যা দেখে বোঝা যায় সে ফাইটে অত্যন্ত দক্ষ আর এসব দানবগুলোকে আগেও মেরেছে। সে মুহূর্তের মধ্যে সকল দানবকে ধ্বংস করে দেয়, একদম পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গ্রামের মোট মানুষ ছিল 226 জন, আর এখন মাত্র বেঁচে রয়েছে 31 জন। যদি মোরেন না আসতো, তাহলে অবশ্যই সবাই মারা যেত। এভাবেই শেষ হয় সেই ভয়ঙ্কর রাত। সকালের সূর্যের আলো উঠতেই দেখা যায় গ্রামের মানুষেরা, তারা তাদের মৃত বন্ধু, আত্মীয়, পরিচিতদের পাশে দাঁড়িয়ে আছে। কেউ কাউকে সান্ত্বনা দিচ্ছে। এই সময় আমাদের দেখা হয় এক যুবকের সাথে। তার নাম র্যান্ডাল। সে ঘোড়ায় করে তার আহত বাবাকে গ্রামে নিয়ে আসে। তার অবস্থা ছিল খুবই খারাপ, তবে সে এখনও বেঁচে ছিল, তার শ্বাস চলছিল। এই সময় আমরা র্যান্ডালের বন্ধুদের দেখতে পাই। তাদের মধ্যে একটি মেয়ের নাম ইগুইন আর 2 জন ছেলের নাম কার্লি এবং ম্যাট। ঠিক তখনই সেখানে আসে মোরেন। সে র্যান্ডালের বাবার ক্ষত দেখে আর তার জাদু ব্যবহার করে মুহূর্তের মধ্যে তাকে সুস্থ করে দেয়। এই দৃশ্য দেখে র্যান্ডাল এবং তার বন্ধুরা একদম অবাক হয়ে যায়। কিন্তু তারা কিছু বোঝার আগেই মোরেন তাদের সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, সবাই আমার কথা ভালোভাবে শোনো। যদি তোমরা 4 জন, র্যান্ডাল, ইগুয়েন, কার্লি আর ম্যাট এই গ্রামে থাকো, তাহলে মুহূর্তের মধ্যেই সেই দানবগুলো আবারও এখানে চলে আসবে আর সে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। এইবার আমি তাদের মোকাবেলা করতে পেরেছি, কিন্তু পরের বার তারা অনেক বেশি সংখ্যায় আসবে। আর ইতিমধ্যে আমি আমার অনেক শক্তিও নষ্ট করে ফেলেছি, তাই আমি তাদেরকে আটকাতে পারবো না। ঠিক তখনই মোরেনের রক্ষক ম্যান্ড্রাগো দূরের পাহাড়ের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে পায়। পাহাড়ের দিক থেকে অনেকগুলো আলো এগিয়ে আসছে, আর সেগুলো অন্য কিছু নয়, সেই দানবের বিশাল সেনাবাহিনী, যারা দ্রুত গতিতে এই গ্রামে এগিয়ে আসছে। মোরেন সঙ্গে সঙ্গে বলে, তোমরা 4 জন দ্রুত তোমাদের ঘোড়া নিয়ে আমার সাথে মেন্ট মিনার শহরের দিকে রওনা হও। 4 জন যুবক তখন এমনই ভয় পেয়ে গিয়েছিল যে তারা জিজ্ঞেসও করতে পারে না যে কেন দানবগুলো আমাদেরকে আক্রমণ করছে, আর কেন মোরেন শুধু তাদের 4 জনকে নিয়েই এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় যেতে বলছে। মোরেন শুধু বলে, আমাদের হাতে সময় খুবই কম। যদি তোমরা এখানে থাকো, তাহলে দানবগুলো তোমাদেরকে খুঁজতে খুঁজতে এই গ্রামে চলে আসবে আর ধ্বংস করে ফেলবে। হয়তো এবার এই গ্রামের অস্তিত্বই থাকবে না। অবশেষে ভয়ে কাঁপতে কাঁপতে সেই 4 জন যুবক মোরেনের কথা মেনে নেয়। তারা ঘোড়ায় চড়ে মোরেন আর তার গার্ডের সঙ্গে সেন্ট মিনার শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা তখনও জানত না এই যাত্রাপথে তাদের সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই গল্পের দৃশ্য বদলায়। আমরা দেখতে পাই এক রাজাকে। তার নাম কারাবোস। সে ছিল সোগোবিয়া শহরের নিষ্ঠুর এবং নির্মম শাসক। সে তখন তার লোকজন নিয়ে জঙ্গলের ভেতরে এক অভিযানে বের হয়েছিল। সেখানে তারা মোরেনের মতোই আরেকজন জাদুকর্ণীকে বন্দী করে রেখেছিল। সেই জাদুকর্ণীর 2টি হাত কেটে ফেলা হয়েছিল এবং তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। সবথেকে বড় কথা, সেই রাজা তার রক্তও খাচ্ছিল।
সে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল আর তার নিচে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল যাতে তাকে ধীরে ধীরে শাস্তি দিয়ে মারা যায়। কারণ কারাবুস কোনোভাবেই এই জাদুকর ডাইনিদেরকে পছন্দ করত না, কারণ সে উইচদেরকে অত্যন্ত অপছন্দ করত। সে মনে করত সকল উইচই খারাপ, যদিও বাস্তবে তা না। কিছু কিছু উইচ আছে খারাপ এবং অনেকেই রয়েছে ভালো। তবে কারাবুস ভালো খারাপ দেখে না, সে যে কোনো উইচ দেখলেই হত্যা করে। আর সবথেকে বড় কথা, উইচরা কোনোভাবেই কারাবুসের উপরে আক্রমণ করতে পারত না, তাদের জাদু তার উপরে কাজ করত না। এর কারণ হলো সে ধোঁকা দিয়ে 3 জন উইচকে মেরে তাদের জাদুর আংটি তার নিজের কাছে রেখে দিয়েছিল। আর এই জাদুর জগতের একটি নিয়ম রয়েছে, এক উইচের জাদু সচরাচর আর এক উইচের উপরে কাজ করে না। প্রতিটি উইচের কাছে থাকে একটি বিশেষ আংটি, আর এই আংটির মাধ্যমেই তারা জাদু নিয়ন্ত্রণ করে। এই কারণেই কারাবুস জাদুর আক্রমণ থেকে নিরাপদে থাকে। এরপর আবারও দৃশ্য চেঞ্জ হয়। আমরা দেখি মোরেন, তার গার্ড এবং সেই 4 যুবক ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে গভীর জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। চলতে চলতে গভীর রাত হয়ে যায় আর দীর্ঘ পথ পেরিয়ে তারা অবশেষে চলে আসে একটি নদীর তীরে। কোনো উপায় না দেখে তারা নদী পার হওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই মিলে নদী পার হয়ে উপরে উঠে আসে, কিন্তু বেশিক্ষণ শান্তি টেকে না। নদীর এপারে ওঠার কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে আবারও সেই দানবগুলো এসে হাজির হয়। তারা মানুষের গন্ধ অনুসরণ করে দ্রুত গতিতে নদী পার হয়ে আসছিল। তবে কিছু দূর আগানোর পরেই তারা একটি গভীর নদী দেখতে পায়, আর সেই নদী পার হওয়ার জন্য সেখানে আগে থেকেই একটি নৌকাও বাঁধা ছিল, কিন্তু নৌকার মালিক ঘুমিয়েছিল। তবে মোরেন এখন সেই ব্যক্তিকে জাগায় আর তাকে প্রচুর টাকা অফার করে আর বলে তাদেরকে ওই পারে পৌঁছে দিতে, যার ফলে সেই ব্যক্তি রাজি হয়ে যায় আর তারা সবাই সেই নৌকায় উঠে পড়ে। আর এই নৌকা মূলত এপার থেকে ওপার যাওয়ার জন্যই ব্যবহার করা হতো, তাই বৈঠা ছাড়া শুধুমাত্র দড়ির সাহায্যে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত। এখন দড়ি টানতে টানতে সেই নৌকা আগাতে আগাতে তারা অপর প্রান্তে চলে আসে। আর সবথেকে বড় ব্যাপার ছিল এই দানবগুলা সাঁতার জানত না, তাই গভীর পানিতে তারা কোনোভাবেই টিকতে পারত না। সে কারণে সেই দানবগুলো অপর প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তবে তারই মধ্যে একটি বিশেষ দানবকে দেখা যায়, তার নাম টাজানা। অ্যাকচুয়ালি এই টাজানা হচ্ছে এই দানবগুলোদের সেনাপতি। সে অত্যন্ত শক্তিশালী। তবে তখনই এই নৌকার মালিক বলে, আমাকে ওই প্রান্তে যেতে হবে, মানে যেই প্রান্তে এখন দানবেরা রয়েছে, কারণ তার পরিবার ওই প্রান্তেই থাকে। সে বলে তার পরিবারকে বাঁচাতে হবে। মোরেন তাকে বোঝায়, তুমি যদি ওই প্রান্তে যাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, আর এতক্ষণে হয়তো তোমার পরিবারকে মেরেও ফেলা হয়েছে। কিন্তু সেই ব্যক্তি কোনো কথা শুনতে চায় না এবং তার নৌকা নিয়ে সেই পারে যেতে থাকে। তারা বুঝতে পারে এই নৌকা যদি ওইদিকে চলে যায় তাহলে সেই দানবগুলো এই নৌকায় করে চলে আসবে, তাই তারা মাঝ পথেই সেই দড়ি কেটে দেয়। আর মোরেন তার জাদুশক্তি ব্যবহার করে নদীর মাঝে একটি ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি করে আর সেখানে সেই পুরো নৌকাটিকে ডুবিয়ে দেয়, যার ফলে এই মাঝিও এখানে মারা যায়। অ্যাকচুয়ালি এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আর তখনই মোরেন তার গার্ডকে বলে, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, কারণ কোনো না কোনো উপায়ে তারা এপারে চলেই আসবে। তারপর তারা আবারও যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে অবশেষে সকাল হয়ে যায়। তারা এখন দানব থেকে অনেক দূরে, কিন্তু তাদের ঘোড়ার বিশ্রাম দরকার, তাই তারা জঙ্গলের মাঝখানে এক জায়গায় থেমে রাত কাটানোর পরিকল্পনা করে। মোরেন আর তার গার্ড সেই ঘোড়াগুলোকে দেখাশোনা করতে থাকে। অন্যদিকে র্যান্ডাল তার 3 বন্ধুকে বলে, আমরা কেন এই মোরেনের কথায় সব ছেড়ে এখানে এসেছি, আমাদের পরিবার, মা বাবা সব সেখানে রয়েছে। এটি শুনে র্যান্ডালের গার্লফ্রেন্ড ইগুইন বলে, আমাদের মোরেন সম্পর্কে খারাপ ভাবা উচিত না, সেই আমাদের গ্রামের বাকি মানুষদেরকে বাঁচিয়েছে, এমনকি আমাদেরকেও বাঁচিয়েছে। কিন্তু ম্যাট তখন সন্দেহ প্রকাশ করে। সে বলে, হয়তো এই মোরেনের কারণেই দানবগুলো আমাদের গ্রামে আক্রমণ করেছে, হয়তো সামনে গিয়ে সে আমাদেরকে কোনো কাজে ব্যবহার করবে। এই সময় কার্লি, যে ভয়ে কাঁপছিল, সে বলে, হয়তো সে আমাদেরকে বলিও দিতে পারে, হয়তো দানবগুলো আমাদের পেছনে না, বরঞ্চ তাদের পেছনেই রয়েছে। সে আমাদেরকে ভুল বোঝাচ্ছে, কারণ আমরা আজ পর্যন্ত সেই দানবগুলোকে দেখতে পাইনি, তাহলে কেন তারা আমাদের পেছনে লাগবে? তবে তখনই সেখানে মোরেন উপস্থিত হয়। সে বলে, তোমরা যা ভাবছ তাতে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের নিজের স্বার্থে ব্যবহার করছি না। তোমাদের 4 জনের মধ্যে একজনের বিশেষ ক্ষমতা রয়েছে, যেটি খুবই দুর্দান্ত, আর সেই কারণেই দানবগুলো তোমাদের পেছনে লেগেছে। কিন্তু
তোমাদের চারজনের মধ্যে কার মধ্যে সেই বিশেষ ক্ষমতা তা আমি জানি না, তাই বেশি টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, রাত গভীর হয়। সবাই ঘুমিয়েছিল, কিন্তু র্যান্ডাল তখনও জেগেছিল। তার মনে অনেক প্রশ্ন। ঠিক তখনই সে দেখে মোরেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। র্যান্ডাল সঙ্গে সঙ্গে ঘুমের অভিনয় করে। মোরেন এসে দাঁড়ায় ইগুইনের পাশে, তারপর এক অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই ইগুইনের চোখ খুলে যায়। মোরেন তাকে উঠিয়ে নিয়ে তার সাথে চলে যায়। ইগুইন মোরেনের সঙ্গে জঙ্গলে ঢোকে। মোরেন তাকে বলে, আমার মনে হচ্ছে তোমাদের চারজনের মধ্যে তুমি সেই বিশেষ মানুষ। ইগুইন জিজ্ঞেস করে সেই বিশেষ ক্ষমতাটা কি, কিন্তু মোরেন তখনও বলে না। সে শুধু বলে, যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি তোমাদের মধ্যে কে সেই বিশেষ মানুষ, ততক্ষণ আমি কিচ্ছু বলতে পারবো না। এরপর মোরেন বলে, এখন তুমি গিয়ে ঘুমাও। ইগুইন ফিরে এসে চুপচাপ র্যান্ডালের পাশে শুয়ে পড়ে। এই সময় আরেকটি দৃশ্য দেখা যায়। কার্লির ঘুম ভেঙে যায়। সে উঠে এসে আগুনের পাশে বসে। সে খেয়াল করে তার পায়ে দানবের আক্রমণের একটি দাগ রয়েছে। সে সেই ক্ষতটা পরীক্ষা করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ইগুইন চলে আসে। ইগুইন তাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমাদের জীবন আর কখনো আগের মতো স্বাভাবিক হবে? তখন সে বলে, আমার তো মনে হয় আমরা আর বেঁচেই ফিরব না। যাই হোক, পরদিন সকালে র্যান্ডাল ঘুম ভাঙতেই বুঝতে পারে সে মারাত্মক অসুস্থ। তার তীব্র জ্বর, শরীর কাঁপছে, মাথা ঘুরছে, এমনকি বমিও পাচ্ছে। ঠিক তখনই তার অদ্ভুত অনুভব হয়। তার মনে হয় তার মুখের মধ্যে কিছু একটা নড়ছে। আতঙ্কে সে মুখের মধ্যে হাত ঢোকায় এবং জিনিসটা টেনে বের করতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই তার পেটের ভেতর থেকে বের হয় একটি মরা বাদুড়। এই দৃশ্য দেখে র্যান্ডাল ভয়ে একদম স্তম্ভিত হয়ে যায়। সে পিছিয়ে যায় আর ধাক্কা খায় এক পাথরের সাথে। তারপর সে পাথরের উপরে তাকায়, আর ঠিক তখনই তার ভয় আরও বেড়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়াময় মানুষ। তার চোখ দুটো জ্বলছে, কিন্তু তখনই দৃশ্যটা চেঞ্জ হয়ে যায় আর সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। কিন্তু চোখ খুলে সে আরও বেশি অবাক হয়ে যায়। ঠিক সেই জায়গাতে সেই মরা বাদুড়টা পড়ে রয়েছে। র্যান্ডাল নিজেকে কোনো মতে সামলে নিয়ে উঠে দাঁড়ায় আর তার সঙ্গীদের কাছে গিয়ে জানতে পারে তারাও একই রকম স্বপ্নই দেখেছে। মোরেন তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমরা কি শুধু বাদুড় দেখেছ নাকি আরও অন্য কিছু? র্যান্ডাল বলে, আমি এক অদ্ভুত মানুষকে দেখেছি যার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল আর আমার দিকেই তাকিয়েছিল। মোরেন গভীরভাবে সেটি শোনে আর বলে, পরের বার যদি আবারও স্বপ্ন দেখো তাহলে অবশ্যই আমাকে জানাবে। এই কথা বলেই মোরেন তার গার্ড মেন্ডাগোরানকে নিয়ে আবারও সামনে এগোতে শুরু করে। কিন্তু র্যান্ডাল রাগে ফেটে পড়ে। সে মোরেনকে বলে, আমরা কেন তোমার মতো উইচের কথা শুনব? মোরেন শান্ত গলায় বলে, দেখো, আমার কথা মানা ছাড়া তোমাদের অন্য কোনো উপায় নেই। এই কথা শুনে র্যান্ডাল একদম ভেঙে পড়ে, কারণ আসলেও তারা চারজন আগে এরকম পরিস্থিতিতে পড়েননি আর তারা জানে না এখান থেকে কিভাবে বের হতে হবে। যার ফলে তারা মোরেনকে অনুসরণ করে আর সেই শহর সেন্ট মিনারের দিকে রওনা দেয়। তবে তখনই মোরেনের গার্ড তার কাছে ফিরে আসে আর বলে, সামনে মহারাজা কারাবুসের কনভয় আসছে। এই সেই রাজা যে উইচদেরকে মোটেও পছন্দ করে না, তাদেরকে স্বীকার করে। এই খবর শুনেই মোরেন দ্রুত তার আংটি তার গার্ডের হাতে দিয়ে দেয়। তারপর সবার দিকে তাকিয়ে বলে, যদি কেউ তোমাদের কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি একটি ছোট শহরের রানী। আমাদের শহরে আক্রমণ হয়েছে, তাই আমরা অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ পরই তারা মুখোমুখি হয় মহারাজা কারাবুস ও তার বিশাল কনভয়ের সামনে। কারাবুস সামনে এসে দাঁড়ায়। সে তার সৈন্যদেরকে আদেশ দেয়, এই সকল ঘোড়া তল্লাশি করো। তার মনে সামান্য সন্দেহ ছিল এ হয়তোবা কোনো উইচ। এই সন্দেহ যাচাই করতে সে মোরেনকে ছুঁতে শুরু করে। ঠিক তখনই মোরেন ব্যথায় চিৎকার করে ওঠে। সে বলে, যুদ্ধের সময় এক সৈন্য তার কাঁধে আঘাত করেছে। আমি এখন আমার বোনের কাছে যাচ্ছি চিকিৎসার জন্য। তখন মোরেন তার ক্ষত দেখায়। অ্যাকচুয়ালি সেই রাতে একটি দানব তার উপরে আক্রমণ করেছিল। এই দৃশ্য দেখে কারাবুস তাদেরকে যেতে দেয়, তবে যাওয়ার সময় বলে, আমি তোমাদের 6 জনের চেহারা কোনো দিনও ভুলব না। অ্যাকচুয়ালি কারাবুসের মেধা ছিল অত্যন্ত। সে একবার যাকে দেখত তার চেহারা কখনোই ভুলত না। যাই হোক, এরপরে মোরেনের দল 8 ঘন্টা হাঁটতে শুরু করে। সূর্যও ডুবে যেতে শুরু করে। ঠিক তখন মোরেন থেমে সবার দিকে তাকায়। তারপর বলে, এখন আমি যা বলবো তা ঠান্ডা মাথায় শুনবে। আজকের আগে তোমরা কখনো নিজের চোখে দানব দেখোনি, কিন্তু যখন দেখলে তখন বিশ্বাস করেছিলে। তোমরা দেখেছ আমি একজন উইচ আর সেটাও বিশ্বাস করেছ। কিন্তু এখন আরও একটা সত্য কথা শোনো, তোমাদের 4 জনের মধ্যে একজন আর কেউ নয়, সে হলো ড্রাগন।
এই কথা শুনে সেই 4 জন স্তম্ভিত হয়ে যায়। মোরেন তখন আরও বলে, আমার আরও 6 বোন রয়েছে, আর আমরা 7 বোনই উইচ। আর আমাকে দেখে যেমন মনে হচ্ছে তার থেকে আমার বয়স অনেক বেশি, আর আমরা 7 বোনই সেই ড্রাগন খুঁজছি। অ্যাকচুয়ালি আজ থেকে 21 বছর আগে একটি ড্রাগনের জন্ম হয়েছে, কিন্তু আমরা জানতাম না সে কোন রূপে জন্মগ্রহণ করেছে। সে ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। মোরেন আবার বলে, তোমরা যে দানবের সেনাবাহিনী দেখেছ, যাদের নেতা ছিল টাকজারা, তারা সবাই কাজ করছে এক ভয়ঙ্কর জাদুকরের জন্য। তার নাম কুলট্রাক। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, দুর্ভাগ্যবশত আমাদের থেকে আগেই কুলট্রাক জেনে গিয়েছিল তোমাদের গ্রামেই এক ড্রাগন জন্ম নিয়েছে, আর এ কারণেই তারা তোমাদের গ্রামে আক্রমণ করেছিল। কিন্তু ওদের দলেও আমার একটি গুপ্তচর রয়েছে, যার ফলে আমি আগেই এই খবর জেনে গিয়েছিলাম, তাই সময় মতো আসতে পেরেছি। মোরেন বলে, আমাদেরকে যত দ্রুত সম্ভব সেন্ট মিনার শহরে পৌঁছাতে হবে। সেখানে আমার আরও 6 বোন রয়েছে, আমরা সবাই মিলে তোমাদের রক্ষা করব। তারপর সে আবারও বলে, যদি তোমাদের মধ্যে যে ড্রাগন সে কুলট্রাকের হাতে পড়ে, তাহলে 2টি বিষয় হতে পারে। 1, তোমাদের মধ্যে যে ড্রাগন তাকে সে অফার করবে তার দলের হয়ে কাজ করার জন্য, আর যদি কাজ করতে রাজি না হও তাহলে সে মুহূর্তের মধ্যে মেরে ফেলবে, কারণ সে নিজের শত্রু বাঁচিয়ে রাখতে চায় না। অ্যাকচুয়ালি সেই ড্রাগন এতটাই শক্তিশালী যে সে পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো দানব মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এখন কথা বলতে বলতে রাত নেমে আসে। তারা জঙ্গলের মধ্যে একটি জায়গায় থামে। ঘোড়াগুলো বেঁধে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। মোরেন যখন ঘোড়া বাঁধছিল তখন মেন্ড্রাগোরান এসে তার হাতে সেই জাদুর আংটি ফিরিয়ে দেয়। সে বলে, আমাদের দ্রুত আপনার বোনের কাছে পৌঁছাতে হবে, কারণ আপনার ক্ষতটা অত্যন্ত গুরুতর। এই ক্ষতের মধ্যে বিষ রয়েছে, যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে দ্রুতই আপনি মারা যাবেন, কারণ উইচ নিজের ক্ষত নিজে সারাতে পারে না। আরেকটা ব্যাপার রয়েছে, প্রত্যেকটা উইচের একজন করে গার্ড থাকে যে তাকে রক্ষা করে। অন্যদিকে দেখা যায় র্যান্ডাল এবং ইগুইন আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছে। কাঠ তুলতে তুলতে র্যান্ডাল বলে, আমার মোরেনের উপর একটুও বিশ্বাস নেই। তখনই ইগুইন তার উপরে রেগে যায়। সে বলে, সে আমাদের জীবন বাঁচিয়েছে, তোমার জীবন বাঁচিয়েছে, আর তুমি এই নিয়ে এখন তাদের মধ্যে তর্ক শুরু হয়। তবে এরই মধ্যে আমরা দেখতে পাই কার্লি নদী থেকে পানি তুলতে গিয়েছিল। হঠাৎই সে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সে একটি গাছের পাশে বসে দেখতে পায় তার পায়েও একটি ক্ষত রয়েছে। সেই রাতে সেই দানব তার পায়েও হাঁচড় দিয়েছিল। সেই জায়গাটা ধীরে ধীরে পচে যাচ্ছে, কিন্তু তখনই মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর নেকড়ের দল তাকে ঘিরে ফেলে। সে বুঝতে পারে সে যে কোনো মুহূর্তে মারা যাবে, এদের হাত থেকে বাঁচা অসম্ভব। ঠিক তখন একটি নেকড়ে তার কাছে শান্তভাবে এগিয়ে আসে আর সেই ক্ষত জায়গাটা মোটামুটি চেটে দেয়। এই দৃশ্য দেখে কার্লি আতঙ্কে জমে যায়, কিন্তু পরের মুহূর্তেই সেই নেকড়েটি অন্য নেকড়েদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর কার্লি মোটামুটি হাফ ছেড়ে বাঁচে। দৃশ্য আবারও চেঞ্জ হয়। রাত নেমে এসেছে। আমরা দেখি মোরেনের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। তার শরীরের ক্ষতের ভেতরে দানবের বিষ ঢুকে গিয়েছে। এই সময়ই হঠাৎ ইগুইনের ঘুম ভেঙে যায়। সে অদ্ভুত শব্দে জেগে উঠেছে। চারিদিকে তাকিয়ে সবকিছু প্রথমে স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু সে যখন পাহাড়ের দিকে তাকায় তার চোখ একদম বিস্মিত হয়ে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে টাকজারা, তার সাথে রয়েছে পুরো দানবের দল। তারা আক্রমণের জন্য রেডি। পরের মুহূর্তেই মেন্ড্রাগোরান এসে হাজির হয়। সে দ্রুত মোরানকে তুলে কার্লির ঘোড়ার উপর বসিয়ে দেয়। তারপর কঠিন গলায় বলে, যাই ঘটুক তোমাদেরকে দৌড়াতে হবে, তোমাদেরকে বাঁচতে হবে। তারপর সবাই দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে শুরু করে। পেছনে টাকজারা তার বিশাল দানব বাহিনী নিয়ে তাদেরকে তাড়া করতে থাকে। সেই দানবগুলা দেখতে ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তারা সবাই দ্রুত গতিতে তাদের ধাওয়া করে, কিন্তু হঠাৎ তাদের ঘোড়াগুলো থেমে যায়। ঘোড়াগুলো যেন সামনে থাকা জঙ্গলের ওপারে যেতে ভয় পাচ্ছিল, আর পেছনে দানব বাহিনী দ্রুত গতিতে এগিয়ে আসছিল। ঠিক তখনই মেন্ড্রাগোরান বলে, তোমাদের ঘোড়াকে শান্ত করো, এই জায়গায় তাড়াহুড়ো করে ঢোকা যায় না, এখানে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। অবশেষে তারা ধীরে ধীরে আগাতে শুরু করে এবং তারা বিরাট একটি উঁচু দেয়াল ঘেরা জায়গা দেখতে পায়। এটি ছিল বিরাট একটি শহর। ইগুইন পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। টাকজারা আর তার দানব বাহিনী সেই জঙ্গলের মধ্যেই আটকে গিয়েছে। এই শহরের সীমানার মধ্যে তারা ঢুকতে পারছেন না। এখন এর রহস্য আমরা পরে জানতে পারবো, কিন্তু আপাতত সবাই সেই দানবের হাত থেকে বেঁচে যায়। তবে মোরেন এবং মেন্ড্রাগোরান খুব ভালো করেই এই জায়গার রহস্য জানত। এটি একটি ছায়ার জগৎ, ছায়া নগরী। মেন্ড্রাগোরান মোরেনকে শুইয়ে দেয়,
কিছুক্ষণ পর সে সবাইকে সতর্ক করে বলে, যাই ঘটুক না কেন এই ছায়া জগতের কোনো কিছু ধরবে না। এই ধ্বংসাবশের মধ্যে যদি তোমরা ভালো কোনো সুস্বাদু ফলও দেখো তাও ছুঁয়ে দেখবে না। যদি কোনো কিছুতে হাত দিয়েছ তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। এই সময় আমরা দেখি কার্লি ম্যাটের পাশে বসে রয়েছে। সে অত্যন্ত টেনশনে রয়েছে। সে এখনও কাউকে বলেনি যে তার পায়ে দানব কামড় দিয়েছে। মোরেন তো বিষের প্রভাবে একদম অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু কার্লি অবাক যে এখনও তার উপরে বিষের প্রভাব পড়েনি। দৃশ্য আবার রাতের দিকে আগায়। হঠাৎ একটি শব্দে ম্যাটের ঘুম ভেঙে যায়। সে উঠে বাইরে বেরিয়ে আসে, চারিদিকে তাকাতে থাকে। ঠিক তখন সে দেখে একটি ছোট দরজার পাশে কালো ছায়া নড়ছে। তার মনে হয় সেখানে কোনো মানুষ বা প্রাণী আছে। সে সেটিকে ফলো করতে থাকে আর শেষ পর্যন্ত পৌঁছে যায় একটা ঘরে। সেখানে একটি বক্স দেখতে পায়। মেন্ডাগোরান তাকে আগেই বলেছিল যাতে কোনো কিছু না ধরে, কিন্তু সে ভুলে যায় আর সেই বক্সটি খুলে ফেলে। সে ভেতরে অত্যন্ত ধারালো সোনার তৈরি একটি মূল্যবান ছুরি দেখতে পায়। আর ঠিক সেই মুহূর্তে এই জগতের মধ্যে একটি ছায়া অ্যাক্টিভ হয়ে যায়। সেটি চলাফেরা করতে থাকে আর সেটি এসেই একটি ঘোড়াকে একদম মেরে ফেলে। এই দৃশ্য দেখে র্যান্ডাল এবং ইগুইন আতঙ্কে জমে যায়। তারা বুঝতে পারে ছায়াটি এখন তাদেরকে মারতে এগিয়ে আসছে। ভেতরে তখন মেন্ডাগোরান মোরেনকে জাগানোর চেষ্টা করছে। মোরেন জ্ঞান ফিরে পায়। অন্যদিকে বাইরের অবস্থা আরও ভয়ঙ্কর। এই বিশৃঙ্খলার মধ্যে র্যান্ডাল ও ম্যাট আলাদা হয়ে যায়। ইগুইন ও কার্লি অন্যদিকে চলে যায়। অন্ধকার ছায়াটি তখন তাদেরকে ধাওয়া করে। এদিকে মেন্ডাগোরান দ্রুত মোরেনকে ঘোড়ায় তুলে সেই ভুতুরে শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে র্যান্ডাল ও ম্যাট অবশেষে শহরের বাইরের পথ দেখতে পায়, কিন্তু ছায়াটি চারদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে। এদিকে কার্লি ও ইগুইন ভয়ে দৌড়াতে দৌড়াতে মহলের সবথেকে উঁচু চূড়ায় পৌঁছে যায়। ছায়াটি তখনও তাদেরকে চলে আসছিল। ইগুইন ও কার্লি কোনো উপায় না দেখে সেই উঁচু থেকে ঝাঁপ দেয় এবং সেই শহরের বাইরের নদীতে পড়ে। অন্যদিকে মোরেন ও মেন্ডাগোরান সময় মতো সেই অভিশপ্ত জায়গা থেকে বেরিয়ে যায়। র্যান্ডাল ও ম্যাটও অবশেষে সেই শহর থেকে পালাতে পারে, কিন্তু এখন তাদের 6 জনের দল 2 জন করে 3টি আলাদা দলে পরিণত হয়েছে। অন্যদিকে মেন্ডাগোরান মোরেনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তখনই পেছন থেকে এক মহিলা ছুরি নিয়ে চলে আসে। সে তাদের দিকে ছুরি ধরে। তার নাম ছিল নাইনিভ। সে এখন চিৎকার করে বলে, তোমরা সেই বাচ্চাদেরকে কোথায় লুকিয়ে রেখেছো? তাদেরকে বের করে দাও। যাই হোক, সিরিজটি অনেক বড়, তাই এটিকে 2 ভাগে ভাগ করেছি। এর পরের পর্ব অলরেডি আমার নতুন চ্যানেলে আপলোড করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর আমার নতুন চ্যানেলে অনেক সুন্দর সুন্দর মুভির রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।